সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী কাসেম আলী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে আমি আনন্দ শাহানুর মামুন, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ডিগ্রি পাস প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস উপস্থাপন করব। এই কোর্সটির নাম হচ্ছে চাহিদা এবং বাংলাদেশের সামাজিক সমস্যা। এই কোর্সের বিষয় কোড হচ্ছে 112, 103 এবং এই কোর্সটির চতুর্থ অধ্যায় থেকে বাংলাদেশের সামাজিক সমস্যা সমূহ এই চ্যাপ্টারের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা সমূহ এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে বেকারত্ব কি, বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায়। আমাদের দেশে যে সমস্ত সামাজিক সমস্যা সমূহ আছে তার মধ্যে বেকারত্ব একটি অন্যতম সামাজিক সমস্যা এবং এই বেকারত্বের কারণে আমাদের দেশের অনেক মানুষের জীবনযাত্রার মান নিম্ন হচ্ছে, সাথে সাথে আমাদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধ বাধাগ্রস্ত হচ্ছে। এখন আমরা প্রথমেই জানব আজকের যে বিষয়বস্তু বা আলোচ্য বিষয়, সেখানে দুটি অংশ আছে। একটি হচ্ছে বেকারত্ব আর দ্বিতীয় অংশ হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায়। প্রথমে আমি বেকারত্ব কি এই বিষয়ে আলোচনা করব, পরে বাংলাদেশের বেকারত্বের দূরীকরণের উপায় সমূহ আলোচনা করব। তাহলে বেকারত্ব কি সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করি। বেকারত্ব সাধারণভাবে বেকারত্ব বলতে মানুষের কর্মহীন অবস্থাকে বোঝায়। সাধারণভাবে বলা যায় বেকারত্ব হচ্ছে মানুষের কর্মহীন অবস্থা, অর্থাৎ মানুষ যখন কাজ করতে না পারে, কাজ না পায়, তখন সেই অবস্থাকে আমরা কি বলি? বেকারত্ব বলি। অন্যভাবে বলা যায় যখন কোন কর্মক্ষম ব্যক্তির যোগ্যতা অনুসারে আয় উপার্জন মূলক কাজে নিয়োজিত হতে না পারে, তখন তাকে বেকার বলা হয়। অর্থাৎ যখন কোন কর্মক্ষম ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি কর্মক্ষম, কাজ করার মতো তার সক্ষমতা আছে এবং তার যোগ্যতা আছে, কিন্তু আয় উপার্জনমূলক কাজে অর্থাৎ আয় করা যায় এরকম কাজে যখন নিয়োজিত হতে না পারে, তখন তাকে আমরা কি বলি? বেকার বলি। এ প্রসঙ্গে ব্রিটিশ
এসি পিগু, ব্রিটিশ অর্থনীতিবিদ এসি পিগু একটা সংজ্ঞা প্রদান করেছেন। এসি পিগু বেকারত্ব সম্পর্কে একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে, যখন কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরিতে কাজ করতে চায়, কিন্তু কাজ পায় না, তখন সেই অবস্থাকে বেকারত্ব বলে। আমি বলেছি যে ব্রিটিশ অর্থনীতি, তার নাম হচ্ছে এসি পিগু। কি নাম? এসি পিগু। তিনি বলেছেন, যখন কর্মক্ষম লোকেরা, অর্থাৎ কাজ করার মতো যার যোগ্যতা আছে, অর্থাৎ সক্ষম এবং তার যোগ্যতা আছে, অর্থাৎ একজন লোক বিএ পাস হতে পারে, এমএ পাস হতে পারে, এরকম যোগ্যতা আছে এবং সে অন্যান্য প্রশিক্ষণ আছে, এই সমস্ত যোগ্যতা তারা আছে, এবং সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা লোকেরা প্রচলিত মজুরিতে, অর্থাৎ বর্তমানে যে মজুরি ব্যবস্থা চালু আছে, প্রচলিত আছে, বা যে পারিশ্রমিক ব্যবস্থা চালু আছে, সেই প্রেক্ষিতে কাজ করতে চায়, অর্থাৎ কাজ করতে আগ্রহ আছে, ইচ্ছা আছে, কিন্তু কাজ পায় না। কিন্তু কি পায় না? কাজ পায় না। তখন সেই অবস্থাকে আমরা কি বলি? বেকারত্ব বলি। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে যাদের কর্মক্ষমতা আছে এবং যোগ্যতা আছে, এবং সেই কর্মক্ষমতা এবং যোগ্যতা অনুসারে বর্তমানে যে পারিশ্রমিক ব্যবস্থা বা বর্তমানে যে প্রচলিত মজুরি আছে, সেই ব্যবস্থার প্রেক্ষাপটে কাজ করতে চায়, তখন সেই অবস্থার প্রেক্ষিতে যখন লোকেরা বা মানুষেরা কাজ না পায়, তখন সেই অবস্থাকে আমরা বলি বেকারত্ব। অর্থাৎ প্রকৃতপক্ষে কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে যখন কাজ না পায় এবং প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায়, তখন সেই অবস্থাকে আমরা বলি বেকারত্ব। তবে এই ক্ষেত্রে শিশু, বৃদ্ধ, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী লোকেরা যদি কাজ না করে, তখন তাদেরকে কি বলা যাবে না? বেকার বলা যাবে না। আমরা বেকারত্ব সম্পর্কে, বেকারত্ব কি সেই সম্পর্কে আমরা জানলাম। এখন বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের উপায় সমূহ নিয়ে আলোচনা করব। আমরা বেকারত্বের অনেক কারণ দেখতে পাই, এবং এই কারণগুলো থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি, কিছু উপায় আমাদের দেশে বেকারত্ব দূরীকরণের আছে। সেই বিষয়গুলি বা বেকারত্ব দূরীকরণের উপায়গুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, এখন আলোচনা করব একটু বেকারত্ব দূরীকরণের উপায়। এক, জনসংখ্যা নিয়ন্ত্রণ। অর্থাৎ আমাদের দেশ একটি জনবহুল দেশ। এই দেশে প্রতি বছরই বহু সংখ্যক লোক বর্তমান জনসংখ্যার সাথে যোগ হচ্ছে। আমাদের এই জনসংখ্যা বৃদ্ধি আমাদের উন্নয়ন এবং সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে, তেমনি এই যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে আমাদেরকে আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে,
যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়, অনেকাংশে বেকারত্ব দূর করা সম্ভব হবে। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে অনেকাংশে বেকারত্ব দূর করা সম্ভব। 2 নম্বর হচ্ছে দ্রুত শিল্পায়ন। অর্থাৎ আমাদের দেশ কিন্তু শিল্প সমৃদ্ধ দেশ নয়, তথাপি আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান অর্থাৎ কৃষি সামগ্রীর উপর যদি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান দ্রুত গড়ে তোলা সম্ভব হয়, তাহলে অনেক লোকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। আর এই জন্যে বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের কি করতে হবে? নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলে দেখা যাবে যে বেকারত্ব অনেকাংশে আমাদের দেশ থেকে দূর করা সম্ভব হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রুত শিল্পায়নের মাধ্যমে আমাদের দেশে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব। 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন। আমাদের দেশে একসময় ঢাকার মসৃণ সারা বিশ্বে সমাদৃত ছিল। এরকম অনেক শিল্প, কুটির শিল্প আমাদের দেশে আছে, তাঁত শিল্প। সেই সাথে সাথে গ্রামের মানুষদের, বিশেষ করে বাঁশের কাজ, বেতের কাজ, নকশি কাঁথা ইত্যাদি বিভিন্ন ধরনের কুটির শিল্পের প্রসার ঘটানোর মাধ্যমে বা উন্নয়ন সাধন করার মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকাংশে বেকারত্ব দূর করা সম্ভব। সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কুটির শিল্পের উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকাংশে বেকারত্ব দূর করা সম্ভব। 4 নম্বর হচ্ছে নারী শিক্ষা সম্প্রসারণ। আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। তাদেরকে ব্যতি রেখে, তাদেরকে ছাড়া আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে কি করতে হবে? নারীদেরকেও শিক্ষিত করে তুলতে হবে। গ্রামে অনেক নারী আছে যারা অশিক্ষিত, যে কারণে তাদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন কর্মসংস্থানে তাদেরকে জড়িত করা সম্ভব হচ্ছে না। সেই জন্য বাংলাদেশ থেকে যদি বেকারত্ব নামক অভিশাপ দূর করতে হয়, তাহলে আমাদের যে অর্ধেক জনশক্তি নারী, তাদেরকে শিক্ষিত করতে হবে এবং সেই ক্ষেত্রে নারী শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে আমাদের দেশে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব। এরপরে 5 নম্বর হচ্ছে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা অধিক এবং এই জনসংখ্যা যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায়, অর্থাৎ জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের দেশে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশে যে বেকারত্ব, সেই বেকারত্ব সমস্যা অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের যে জনগণ আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে এবং এই দক্ষ জনশক্তির মাধ্যমে তাদেরকে
বিদেশে বিদেশে পাঠানোর মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া সম্ভব হবে এবং এই সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব হবে। 6 নম্বর হচ্ছে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অনেকে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে কাজ থাকা সত্ত্বেও কাজ করতে পারে না। বিশেষ করে পর্দা প্রথার কারণে অনেক নারী আছে, তাদেরকে বাইরে কাজ করতে দেওয়া হয় না। এবং সামাজিক যে দৃষ্টিভঙ্গি, আমরা জানি যে যৌথ পরিবার ব্যবস্থায় একজন শিক্ষিত নারীও তার এই যৌথ পরিবারের তার যে গৃহস্থালী কাজ আছে, অন্যান্য কাজের মাধ্যমে থেকে সে কর্মসংস্থান বা কাজের সুযোগ থাকা সত্ত্বেও কাজ করতে পারে না। সেই জন্য ধর্মীয় এবং যে সামাজিক দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের মাধ্যমে অনেকাংশে আমাদের যে বেকার সমস্যা বা বেকারত্ব যে একটি সমস্যা, সেই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে। 7 নম্বর হচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। অর্থাৎ সবাইকে চাকরি করতে হবে এমন মানসিকতা পরিহার করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে অনেককে বেকার সমস্যা সমাধান করা সম্ভব। সেই ক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, যেমন হাঁস মুরগি পালন, তারপরে গরু মোটা তাজাকরণ, তারপরে কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, কিংবা দেখা যায় যে বিভিন্ন মৎস্য চাষের মাধ্যমে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাস অন্যদের কাজের প্রশিক্ষণের মাধ্যমে অনেক জনগণকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। এবং এই ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় অনেককে ঋণ দেওয়া হচ্ছে এবং এই ঋণের মাধ্যমে অনেকেই বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করা সম্ভব হবে। তারপর 8 নম্বর হচ্ছে খাস জমি সুষম বন্টন। বাংলাদেশে অনেক খাস জমি আছে, যে জমিগুলি যারা ভূমিহীন আছে সেই ভূমিহীন দরিদ্র কৃষকদের মাঝে যদি সুষম বন্টন করা যায়, তাহলে সেই খাস জমিতে তারা উৎপাদন করতে পারবে এবং তারা বেকার থাকবে না, তাদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেই জন্য এই ভূমিহীন দরিদ্র অসহায় কৃষকদের মধ্যে খাস জমির যদি সুষম বন্টন করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেশে বেকার সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব হবে। তারপরে 9 নম্বর হচ্ছে রপ্তানিমুখী শিল্পের ব্যাপক সম্প্রসারণ। অর্থাৎ যে সমস্ত সামগ্রী বিদেশে রপ্তানি করা যায়, সে সমস্ত শিল্পের প্রতিষ্ঠানের দ্রুত প্রসার এবং সেই প্রসারের মাধ্যমে যেমন একদিকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে এবং এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার সমস্যা অনেকাংশে সমাধান করা
যাবে। তাহলে আমরা বলতে পারি রপ্তানিমুখী শিল্পের ব্যাপক সম্প্রসারণের মাধ্যমেও বেকার সমস্যা, আমাদের দেশে বেকার সমস্যা অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। 10 নম্বর হচ্ছে কেস রিলিফ। অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে, যে টিআরের মাধ্যমে গ্রামের হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। সেজন্য রাস্তাঘাট, পুল, কারবার নির্মাণে এই হতদরিদ্র ভূমিহীন দরিদ্র মানুষদের কেস রিলিফের মাধ্যমে এই কারবার, রাস্তাঘাট নির্মাণ কাজে তাদেরকে অংশগ্রহণের ব্যবস্থা করার মাধ্যমে অনেকাংশে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করা সম্ভব হবে। তারপরে 11 নম্বর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশে এখনো রাজনৈতিক অস্থিরতা মাঝে মাঝে বিরাজ করে। সেই জন্য বিভিন্ন উদ্যোক্তা আছে যারা তারা এই শিল্প প্রতিষ্ঠান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করতে কেউ অনীহা প্রকাশ করে। সেই জন্য আমাদের দেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করার জন্য যে জিনিসটি প্রয়োজন, অর্থাৎ নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার অন্যতম একটি পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, দেখা যাবে যে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেখানে নতুন নতুন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে বেকার সমস্যা অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। সর্বশেষ হচ্ছে গ্রাম ভিত্তিক উন্নয়ন কার্যক্রম। গ্রামে প্রচুর লোক, দক্ষ অদক্ষ জনশক্তি আছে। সেই জনশক্তিকে কাজে খাটানোর জন্য গ্রাম ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং সেই উন্নয়নমূলক কার্যক্রমে যখন গ্রামের লোকেরা সম্পৃক্ত হবে, তখন আমাদের দেশ থেকে অনেকাংশে বেকার সমস্যা সমাধান করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আমার ক্লাস শেষ করছি। অর্থাৎ এই সমস্ত উপায় যদি অবলম্বন করা যায়, তাহলে আমাদের দেশ থেকে বেকারত্ব অনেকাংশে লাঘব করা সম্ভব হবে এবং এই বেকারত্ব যদি লাঘব করা যায়, তাহলে আমাদের দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে রূপান্তরিত হবে, আমাদের উন্নয়ন বেগবান হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার লেকচার এখানেই শেষ করছি। তার আগে তোমরা যে বই থেকে সহায়তা নিতে পারবে, সেই বইগুলির রাইটারের নাম আমি লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম এবং 2 হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এই 2টা বই থেকে তোমরা, আমি যেটুকু আজকে আলোচনা করলাম, সেই আলোচনাটুকু এই 2টা বই থেকে তোমরা সহায়তা নিয়ে তোমরা একটা বাস্তব জ্ঞান লাভ করবে এবং তার ভিত্তিতে তোমরা তোমাদের বিষয়টাকে পুরোপুরি আয়ত্ত করতে পারবে। সবশেষে তোমাদের সুস্থতা কামনা করছি এবং এই আপদকালীন সময়ে, করোনা আপদকালীন সময়ে তোমরা বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সবশেষে তোমাদের সার্বিক সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।